আচ্ছা, কয়েকদিন আগে হংকং আর বাংলাদেশের খেলা হলো না, বোট ক্রিকেট অ্যান্ড ফুটবলে। এই দুই জায়গাতেই একটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করেছেন যে হংকং কমা চায়না লেখা। স্বাভাবিকভাবেই কোয়েশ্চেনটা আসে যে হংকং হলে তো হংকং, কিংবা চায়না হলে পুরোপুরি চায়না, হংকং কমা চায়না কেন লেখা? আশা করি আজকের ভিডিওটা যেই টপিকে, এটার হিস্টোরিক্যাল কনটেক্সটটা আপনারা বুঝতে পারবেন। একটা সিনারিও কল্পনা করেন, আপনার এলাকার বাইরে থেকে এসে এক লোক মাদকের ব্যবসা শুরু করেছে আপনার এলাকায়। আপনি দেখলেন সেই মাদকের ঠেলায় এলাকার তরুণ সমাজ আস্তে আস্তে গোল্লায় যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই সময় দায়িত্ববান একজন মানুষ হিসেবে আপনার কাজটা কি? এটা আটকাতে যাওয়া। আর এরপরই কেন আটকাতে গেলেন সেজন্য এবার আরো দূর থেকে মাদক ব্যবসায়ীর ভাই ব্রাদাররা এসে আপনাকে আপনার এলাকাতেই মার দিয়ে গেল। আর জাস্ট একবার না, সেম ঘটনায় ঘটলো দুইবার। তার উপর আপনার এলাকার কিছু অংশ সে নিয়ে নিল, আপনার থেকে টাকা নিল, এন্ড আপনাকে দিয়েই সাইন করিয়ে নিল যেন আপনার এলাকায় মাদক ব্যবসায় কোনো বাধা কেউ না দেয়। কথাটা যদিও প্রথম দিকে আপনাদের ধরে নিতে বলেছিলাম, কিন্তু হিস্টোরিক্যালি এইটা কিন্তু একটা ফ্যাক্ট। এই জিনিসটাই হয়েছিল চায়নার সাথে করেছিল বিখ্যাত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অপিয়াম ওয়ার। এই দুটো যুদ্ধ পৃথিবীর ইতিহাসের অনেক কিছুরই প্রথম। পাশাপাশি আমাদের চ্যানেলে আমরা কলোনিয়াল পাওয়ারদের সাবকন্টিনেন্ট আর তার আশেপাশের দেশগুলোর উপর চালানো শাসন নিয়ে বেশ কিছু ভিডিও দিলেও চায়নার সাথে তারা কি করেছিল সেটা নিয়ে কখনোই তেমন একটা কথা হয়নি। আজকের ভিডিওটা তাই ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং যুদ্ধ, আর সেই যুদ্ধের ইম্প্যাক্ট কি কি ছিল সেইটা নিয়ে। দিস ইজ দ্য স্টোরি অফ অপিয়াম ওয়ার্স। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাংকস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। শুরুতেই এই দুই যুদ্ধের নাম যেখান থেকে এসেছে, অপিয়াম বা আমাদের বাংলায় বলে সহজ কথায় আফিম, এইটার ইতিহাসটা একটু দেখে নেই। ওপিয়ামের আর্লিয়েস্ট ইউজ কেস আমরা পাই প্রায় 3400 খ্রিস্টপূর্বে। পপি গাছ যেইটার বীজ থেকে এই আফিম আসে, সেইটা চাষ করার রেকর্ড পাওয়া যায় সে সময়ের মেসোপটেমিয়াতে। সুমেরিয়ানরা এটাকে বলতো হুল গিল, বা যেটা ট্রান্সলেশন করলে হয় জয় প্ল্যান্ট। এরপর সুমেরিয়ানদের থেকে এটা আসিরিয়ানদের হাতে যায়, অ্যান্ড সেখান থেকে যায় ইজিপ্টে। আর ইজিপ্ট থেকেই এই জিনিস ছড়িয়ে পড়ে অ্যানশিয়েন্ট গ্রিক এবং পরবর্তীতে রোমান এম্পায়ারে। কখনো চিকিৎসার জন্য, পেইন কমানোর জন্য, কিংবা বিভিন্ন রিচুয়ালে ইউজ হতো এটা। তবে মোস্ট ইম্পর্টেন্টলি এটা যে নেশা ঘটায় সেটা সবাই জানতো। আর এই জিনিসকে আরও এক ধাপ উপরে নিয়ে যায় আমাদের সাউথ ইস্ট এশিয়ার মানুষেরা। 1700 শতকের দিকে তারা আবিষ্কার করে যে এই জিনিসকে তামাকের সাথে মিশিয়ে খেলে নাকি নেশা আরো ভালো হয়। আর এরপরই খুব অল্প সময়ে এই জিনিস ছড়িয়ে পড়তে থাকে পুরো এশিয়াতে। খেয়াল করেন, এই যে 1700 সালটা বললাম, এর পরেই কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্ট আস্তে আস্তে ব্রিটিশ শাসনের অধীনে যাওয়া শুরু করে। তার পরবর্তী প্রায় 100 বছরের মধ্যে ব্রিটিশরা কিন্তু আমাদের এই পুরো সাবকন্টিনেন্ট এবং আশেপাশের এলাকাতে তাদের নিজেদের ইনফ্লুয়েন্সের আন্ডারে নিয়ে আসে, কিন্তু আনতে পারে নাই একটা জায়গা, সেটা হচ্ছে চায়না। ব্রিটিশরা যেভাবে আমাদের সাবকন্টিনেন্টে ডিভাইড অ্যান্ড রুল গেম খেলেছিল, বিভিন্ন রাজ্যের রাজাদেরকে একসময় নিজেদের আন্ডারে এনে আবার অন্য সময় নিজেদের বিপরীতে এনে নিজেদের মধ্যে লাগিয়ে দিয়ে ব্রিটিশরা যেভাবে এই অঞ্চলটা কন্ট্রোল করেছিল, সেই একই কাজ কিন্তু তারা চায়নার সাথে পারে নাই। চায়না ওয়াজ এ টোটালি ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রি। অলরেডি 1000 বছর ধরে চলতে থাকা সিল্ক রোডের বাণিজ্যে তাদের খুব ভালোভাবেই দখল ছিল। পাশাপাশি সেই সময় চায়না রুল করছিল চিং ডায়নাস্টি। আর ভৌগোলিকভাবেই এই ডায়নাস্টির এক পাশে ছিল মাইলকে মাইল স্থলভূমি আর মরুভূমি, এবং অন্য পাশে ছিল সমুদ্র, যেই সমুদ্রের অপর পাশের দেশ তাদের থেকে অনেক দূরে। আর এই কারণে চাইলেই এসে চায়নার বর্ডারে বসে যাওয়া যেত না। পাশাপাশি সেই সময় কলোনিয়াল পাওয়ারদের কলোনি বানানোর পেছনে সরাসরি কিন্তু মেইন দুইটা মোটিভ ছিল। একটা হচ্ছে সরাসরি বললে স্লেভ বা চাকর বানানো, আর 2 নাম্বার হচ্ছে ধর্ম প্রচার করা। এখন চায়নায় এরও আগে থেকেই একটা ধর্ম চলে আসছে যেটার নাম কনফুসিয়াজম। এই ধর্মকে সেই সময়ের হিসেবে বলা চলে সবচেয়ে বেশি সেকুলার ধর্ম। সো ইউরোপিয়ানদের ধর্ম আসলে কোনোভাবেই চায়না মানুষ গ্রহণ করতো না। প্লাস চায়না তাদের ট্রেড পয়েন্টগুলোকে খুব কড়াভাবেই হ্যান্ডেল করত। একটা সিস্টেম ছিল তাদের, যেটাকে বলা হয় ক্যান্টন সিস্টেম। এই সিস্টেমের আন্ডারেই চায়নাতে আসা সকল ট্রেড ভেসেল একটা পোর্টেই আসতে পারবে, সেটা হচ্ছে ক্যান্টনের গাংজু পোর্ট।
আর কোন কোন জাহাজগুলোতে কোন কোন মাল চায়নায় ঢুকতে পারবে সেটা কন্ট্রোল করত কিছু ধনী ব্যবসায়ী, যাদের ডাকা হতো কোহং নামে। আর এই সিস্টেমটা বেশ পুরাতন, এমনকি চিং ডাইনাস্টির আগে থেকেই চায়নাতে ইউজ হয়ে আসছিল। অর্থাৎ বুঝতে পারছেন, চায়নার সাথে বিদেশি কারা ট্রেড করতে পারবে এই জিনিসটা কিন্তু খুবই ভালোভাবে মনিটর করা হতো। আর অনেক বছর ধরেই গ্রেট ব্রিটেন চাইনিজ এই পলিসি মেনেই তাদের বিজনেস করে গিয়েছে। কিন্তু সমস্যা হয় যখন ব্রিটেন বুঝতে পারে যে তারা আসলে লস খেয়ে যাচ্ছে চায়নার সাথে বিজনেস করে, কারণ ব্রিটিশরা সে সময় চায়ের মজা বুঝতে পেরেছে। আর চায়ের ডিমান্ডও তাই বাড়তেই থাকে ব্রিটিশ এম্পায়ারে। এই চা কেনার বিনিময়ে ব্রিটিশরা চায়নাকে দিচ্ছিল তাদের সিলভার। আর সে সময় চায়ের মার্কেট বেসিক্যালি চায়নার একার মনোবলি ছিল। আর অন্যদিক থেকে ব্রিটিশদের বিক্রি করার মতো এমন কিছুই ছিল না যেটা আসলে চায়নার মানুষদের কাছে নাই। অর্থাৎ বুঝতে পারছেন, চাইনিজদের যে অ্যানশিয়ান সিল্ক রোডের কানেকশনটা, এটার কারণে তাদের কাছে প্রায় সবকিছুই ছিল। ব্রিটিশরা আমাদের সাবকন্টিনেন্টে যেমন অনেক কিছু লোভ দেখাতে পেরেছে, তা চায়নার কাছে তেমন কোনো কিছুই দেখাতে পারেনি, কারণ চায়নার কাছে অলমোস্ট সবই আছে। অন্যদিকে তাদের কাছে চা নামক একটা জিনিস আছে যেটায় অলরেডি ব্রিটিশরা একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছে, আর সেইটা না কিনে তারা পারছেই না। অর্থাৎ তাদের ব্যবসা ক্রমাগত কিন্তু লসের দিকে যাচ্ছে, কারণ তারাই কিনছে সমানে, কিছু বিক্রি করতে পারছে না চায়নার কাছে। অর্থাৎ সোজা পথে যখন তারা কোনো কিছু বিক্রি পেল না, এইবার তারা সিদ্ধান্ত নিল যে চাইনিজদেরকে নেশা করাবে। এখানে বলে রাখা ভালো, পপি চাষ আর অপিয়ামের ইউজ কিন্তু চায়নায় তখন নিষিদ্ধ ছিল। কিন্তু ব্রিটিশরা ট্রেড ডেফিসিট দূর করার জন্য একেবারে ডেসপারেট সেই সময়। তারা সে সময় পাটনা এবং বাংলার বেশ কিছু অঞ্চলে ওপিয়াম চাষ করাতে থাকে জোর করে, আর সেইটা আবার জোর করে পাঠাতে থাকে চায়নার দিকে। চিং ডাইনাস্টি এই জিনিসের ভয়াবহতা বুঝতে পেরে এই আইনও দেয় যে কাউকে ওপিয়াম সহ ধরা গেলে তাকে 100 বার চাবুকাঘাত করা হবে। কিন্তু তাও এটা কন্ট্রোল করা যাচ্ছিল না। 1820 সালের মধ্যেই ব্রিটিশরা আবার ট্রেড ডেফিসিট ব্যালেন্সে নিয়ে আসে। ইনফ্যাক্ট এর কিছু বছর পরেই তারা লাভের জায়গাও চলে আসে, আর চায়না চলে যায় ব্যাকফুটে। অর্থাৎ বুঝতে পারছেন, যেই চাইনিজদেরকে বিক্রি করার মতো কিছুই ছিল না, অন্যদিকে ব্রিটিশদেরকেই তাদের কাছ থেকে ক্রমাগত চা কিনতে হচ্ছিল, তাদেরকেই এই ব্রিটিশরা আফিমের নেশায় এতটাই বেশি আসক্ত করে ফেলে যে 1820 সালের পরবর্তী সময়ে তাদের সেই ট্রেডের যে ইমব্যালেন্স সেটা পার হয়ে ব্রিটিশরাই দেখা যাচ্ছে যতটুকু চা তাদের কাছ থেকে কিনছে তার থেকে বেশি অনেক পরিমাণের আফিম চায়নাতে বিক্রি হচ্ছে। চিং ডাইনাস্টির ব্যান বাইপাস করার জন্য ব্রিটিশরা এবার চায়নাতেই তাদের এজেন্ট সেট করতে থাকে, যাদের মাধ্যমে চীনের ভেতরে তারা প্রোডাক্ট পাঠাতে থাকে। অবস্থা এমন দাঁড়ায় যে 1830-এর মধ্যে চীনের প্রায় 3 মিলিয়ন মানুষ এই ড্রাগে অ্যাডিক্টেড হয়ে পড়ে। শুধুমাত্র চায়নাই সে সময় গ্লোবাল ওপিয়াম কনজাম্পশনের 85 থেকে 90% জন্য দায়ী ছিল। বেসিক্যালি এইটাই ছিল বিশ্বের প্রথম প্রপার নার্কোটিক্স চ্যানেল। আর 1830-এর মধ্যেই চায়নার বিভিন্ন জায়গায় ব্রিটিশদের এই মিডলম্যানের সংখ্যা হয়ে যায় প্রায় 100-রও বেশি। কিন্তু একটা জিনিস হয়তো আপনারা বোঝেনি, যে কোনো বিজনেসম্যানই আসলে টার্গেট করে তার প্রোডাক্টের একদম রুটে পৌঁছানোর জন্য, কারণ তখন আরও দাম কমে পাওয়া যায়। আর এই চাইনিজ যে মিডলম্যানের সংখ্যা বললাম, এরাও সেইটাই করে। তারা এবার ব্রিটিশদের কাছ থেকে না কিনে সরাসরি ভারতবর্ষে এসে প্রোডাক্ট কেনা শুরু করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাইপাস করে। এরপর 1834-এর মধ্যেই অবস্থা এমন দাঁড়ায় যে ব্রিটিশরা আর এই বিজনেসের মেজরিটিতেই থাকে না। অর্থাৎ বিজনেস করছে চাইনিজরাই, আর কাস্টমারও বেসিক্যালি পুরা চিং ডাইনাস্টি। অর্থাৎ বেশিরভাগ চাইনিজ ব্যবসায়ী চোরাইভাবে ভারত থেকে এই জিনিসটা আনছিল, আর যারা আনতে পারছিল না তারাও কিন্তু নিজেদের প্রফিট মার্জিন একেবারে কমিয়ে রাখছিল এই কাস্টমারকে ধরার জন্য। এরপরই 1836 সালে চাইনিজ সরকার এবার তাদের অ্যান্টি অপিয়াম আইন আরও কড়াকড়িভাবে প্রয়োগ করা শুরু করে। কোনো ধরনের ডিলার ধরা পড়লেই তার একদম সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছিল, আর ওপিয়াম কোনো জায়গায় ধরা পড়লেই সেটা পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। মানে একেবারে নো টলারেন্স নীতি যাকে বলে সেইটাই হচ্ছিল। কিন্তু ব্রিটিশদের নিয়ে যে কি করা যায় সেটা নিয়ে এম্পায়ার ডাওগুয়াং বুঝে উঠতে পারছিল না আসলে। তো তিনি চাইনিজ অফিসিয়ালদের নিয়ে একটা ডিবেট আয়োজন করেন, যেখানে দুই সাইড থেকে কি করা যায় সেইটা বের হয়ে আসবে এই আশাতে। এক সাইড থেকে প্রস্তাব আসে যে অপিয়ামের ট্রেড লিগালাইজ করে দিতে হবে এবং তারপর এর ওপর খুবই বড়সড় পরিমাণের ট্যাক্স বসিয়ে দিতে হবে, তাহলে প্রোডাক্টের দাম বাড়বে, মানুষও কম খাবে, আর এম্পায়ারের কাছেও প্রচন্ড পরিমাণের টাকা আসবে। বিজনেস পার্সপেক্টিভ থেকে বেশ পারফেক্ট একটা সলিউশনই বলা যায়, কিন্তু একটা নেশাজাত দ্রব্যের জন্য মোরাল পার্সপেক্টিভ থেকে এটা মোটেও ভালো কোনো সলিউশন না। আর এই কারণেই এটার অপোজিশনে ছিল সে সময় চিং এম্পায়ারের ওয়ান অফ দ্য মোস্ট ক্যারিজম্যাটিক লিডার লিন জেক্সু। তার স্ট্যান্ড ছিল ওপিয়াম একটা ইভিল জিনিস যেটা বারবেরিয়ানদের কাছ থেকে এসেছে এবং এই জিনিস পুরো এম্পায়ারকেই ক্ষয় করে দিচ্ছে।
যেভাবেই হোক এই জিনিসটা থেকে দূরে সরতে হবে। তার ভাষ্যমতে এই আফিম জিনিসটা চায়নাতে আসার আগেও চিং ডাইনাস্টি ছিল এবং পরেও থাকবে, এবং তার কথা মতেই শাস্তি দিতে হবে তাদেরকেই যারা এই দেশে এরকম ভয়ঙ্কর নেশাজাত দ্রব্য নিয়ে এসেছিল, অর্থাৎ ব্রিটিশদের, এবং আলটিমেটলি বিতর্কে তার সাইডই জিতেছিল। এরপর 1839 সালে তিনি ক্যান্টনে হাজির হন ওপিয়াম ব্যান কার্যকর করার জন্য। তিনি সরাসরি ওপিয়াম ট্রেডিং ভেসেলগুলোতে রেইড চালান এবং অ্যাটাক করেন। এমনকি একই সময় কিন্তু তিনি সেই সময় ব্রিটিশ কুইন ভিক্টোরিয়াকে চিঠিও পাঠিয়েছিলেন এই ওপিয়াম ট্রেডের মোরালিটিকে কোয়েশ্চেন করে। স্বাভাবিকভাবেই সেটা কোনো অ্যান্সার কিন্তু আসে নাই। এতদিনে চায়নাতে এই ওপিয়াম ডিলারের সংখ্যা আরও অনেক পরিমাণে বেড়েছে, আর তিনি নিজেই প্রায় 1600 জন ডিলারকে আটক করে হাজার হাজার ওপিয়াম চেস্ট ধ্বংস করে দেন। একই সময় কিন্তু এই চাইনিজ পোর্টেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই অনেকগুলো জাহাজ ছিল। তিনি সরাসরি তাদেরকে বলে দেন, তোমাদের কাছে যেই পরিমাণ ওপিয়াম আছে সেগুলো আমাদের কাছে হ্যান্ড ওভার করার আগ পর্যন্ত তোমাদের কোনো জাহাজকে এই পোর্ট থেকে বের হতে দেওয়া হবে না। স্বাভাবিকভাবেই ব্রিটিশরাও তো রাজি হওয়ার পাত্র না, আর এ থেকেই একদম একটা কোয়ারেন্টাইন করে দেওয়া হয় সেই পোর্টটাকে। তখন পোর্টে এখন আর কোনো জাহাজ আসতেও পারবে না, যেতেও পারবে না। এখানে একটা জিনিস হয়তো বুঝতেই পারছেন, চায়না সেই আমল থেকেই একটা স্বনির্ভর দেশ। তাদের ট্রেড মেইনলি হতো সিল্ক রোড দিয়ে, তাও সেখানে তাদের অংশগ্রহণের ইচ্ছা আসলে তেমন দরকার পড়তো না। আর এই কারণে একটা পোর্ট বন্ধ করে দেয়া তাদের ইকোনমিতে তেমন কোনো ইম্প্যাক্টই ফেললো না, কিন্তু ইম্প্যাক্ট ফেলে ব্রিটিশদের ব্যবসায়। 6 সপ্তাহ শেষে ব্রিটিশরা অবশেষে বাধ্য হয় লিনের ডিমান্ড মেনে নিতে। তাদের জাহাজ থেকে প্রায় 2.6 মিলিয়ন পাউন্ড ওপিয়াম সিজ করা হয়, যেইটা প্রায় 20,000 বক্সে ছিল। কিন্তু এখানেই শুধু তারা থেমে থাকেনি, সে ইন্টারন্যাশনাল ওয়াটারে যেসব ব্রিটিশ শিপ ছিল চায়নার আশেপাশে সেগুলোকেও সিজ করা শুরু করে, একদম যেটাকে বলা হচ্ছে ফুল অন ওয়ার এগেনস্ট ড্রাগ। এরপর তিনি প্রায় 500 লোক ভাড়া করেছিলেন ওই ওপিয়ামের সাথে লেবু পানি আর লবণ মিশিয়ে সেটাকে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য। ব্রিটিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট দেখে তাদের কোটি কোটি টাকার প্রোডাক্ট সমুদ্রে চলে গেল। লিন এর পরবর্তীতে ব্রিটিশদের অন্যতম শত্রু পর্তুগিজদের কাছ থেকে সাহায্য নেয় এবং চায়নার বিভিন্ন অঞ্চলে যেসব ব্রিটিশরা এতদিন পর্যন্ত ব্যবসা করেছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা শুরু করেন। ব্রিটিশরা এক্সিকিউশনের ভয়ে গিয়ে আশ্রয় নেয় আজকের দিনের যেই হংকং সেখানে। আর এই খবর যখন সুদূর ইউরোপে ব্রিটিশ আইলে এসে পৌঁছায় তখন তো ওইখানে স্বাভাবিকভাবে খুবই বাজে অবস্থা। চায়না ছিল এমনই একটা দেশ যেখানে তাদের প্রোপাগান্ডা স্টেটমেন্ট দিয়ে কিছুই করতে পারছিল না তারা, কারণ এতদিন ধরে ইউরোপিয়ান কলোনিয়ালরা সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে, আফ্রিকা বলেন, এশিয়া বলেন, কিংবা ল্যাটিন আমেরিকা বলেন, কিংবা উত্তর আমেরিকাও বলেন, সেই সব জায়গায় একটা ন্যারেটিভ নিয়ে কিন্তু যেত যে তোমরা অশিক্ষিত, বর্বর এবং মূর্খ, আমরা এসেছি তোমাদেরকে স্বাধীন করতে, কালচার বানাতে এবং ফ্রি ট্রেডের মাধ্যমে পুরো বিশ্বের সাথে কানেক্ট করতে। কিন্তু এই লজিকটা কিন্তু চায়নাতে খাটছিল না, কারণ চায়না ইউরোপের উত্থানের অনেক আগে থেকেই সারা বিশ্বের সাথে কানেক্টেড তাদের সিল্ক রোডের কারণে। এমনকি যেই গান পাউডার দিয়ে ইউরোপিয়ানরা আফ্রিকা আর আমেরিকা কাঁপিয়ে দিচ্ছিল সেটাও কিন্তু চাইনিজদেরই আবিষ্কার। তো আসলেই চায়না আক্রমণ করার তেমন কোনো কারণই পাওয়া যাচ্ছিল না, যেটা বুঝতেই পারছেন এই কলোনিয়াল পাওয়ারদের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং। কিন্তু এই ঘটনার পর তারা একটা কারণ পেল, চায়না ফ্রি ট্রেডে আগ্রহী না, পাশাপাশি চায়না আমাদের ট্রেডারদের ওপর আক্রমণ করেছে, এইটার জবাব এবার তারা দিবেই। আর তার উপরে এই যে বিভিন্ন মিডলম্যানের কথা বললাম আমি, এই মিডলম্যানরাও কিন্তু প্রায় অলমোস্ট 20-30 বছর ধরে ব্রিটিশ এম্পায়ারের সাথে কানেক্টেড, প্লাস তারা চায়নাতে ব্যবসা করছে। তাদের ব্যবসারও কিন্তু একটা বিশাল ক্ষতি হয়েছিল। আর শুরুতে যখন তাদের উপরে এই আঘাতটা এসেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলেছিল যে তাদের যেই লাখ লাখ কোটি টাকার সম্পদ আসলে নষ্ট হয়েছে, এই জিনিসগুলোর জন্য কম্পেনসেশন কোম্পানি দিবে। কিন্তু কোম্পানি দিবে আসলে কোথা থেকে? তাদের ব্যবসাই তো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই কারণেই ব্যবসা বাঁচাতে আক্রমণ করা লাগবে এবার। সো তাদের সিদ্ধান্ত হলো এইবার চায়নাকে যেভাবেই হোক দখল করতে হবে। ট্রেড ভেসেলকে সাথে নিয়ে ব্রিটিশ রয়্যাল নেভি হাজির হয় চায়নার সমুদ্র সীমায় 1839 সালে। আর এইখানে একটা জিনিস বলে রাখা ভালো, চিং ডাইনেস্টিও কিন্তু তখন অনেক বেশি ওভার কনফিডেন্ট। তারাও নিজেদেরকেই পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে সুপেরিয়র ভাবত। আর এই কারণেই তারা ব্রিটিশদের নেভাল পাওয়ারকে তেমন কোনো পাত্তাই দেয় নাই, কারণ তারা শিওর ছিল যে সমুদ্রে যদিও তারা কিছু করতে পারে, ল্যান্ডে নামলে চাইনিজের সামনে ব্রিটিশরা নাকি দাঁড়াতেই পারবে না। কিন্তু ব্রিটিশদের ফার্স্ট প্রায়োরিটি ছিল তাদের ট্রেডারদের সেফ এক্সিট দেয়া অ্যান্ড পুরো গুয়াংজু পোর্ট উড়িয়ে দেয়া।
অর্থাৎ যেই ল্যান্ড ব্যাটেলের আশায় চাইনিজরা বসেছিল সেই ল্যান্ড ব্যাটেলের কোনো ইচ্ছাই ব্রিটিশদের ছিল না। আর এই কারণেই তারা সেই সময় যেই ফ্লিট পাঠিয়েছিল সেটা কিন্তু সেই সময়ের ব্রিটিশ রয়্যাল নেভির সব থেকে শক্তিশালী ফ্লিট, HMS ভোলাজ আর HMS হিয়াসিন্থ। পরপর 29টা চাইনিজ মিলিটারি ভেসেল এরা ধ্বংস করে। গান পাউডার চায়না বানালেও এই টেকনোলজির উন্নতি কিন্তু এতদিনে ব্রিটিশরা অনেক বেশি করে ফেলেছে। যেখানে চায়নার মেইনল্যান্ডের বেশিরভাগ সোলজারই তখনও পাইক আর সোর্ড চালাতো, সে সময় ব্রিটিশরা কিন্তু বিশাল বিশাল কামান নিয়ে এসেছে। আর এই কারণেই মেইনল্যান্ডে বসে থাকা চাইনিজ সোলজাররা অলমোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে ব্রিটিশরা ওদের প্রতিটা ফোর্ট সমুদ্রের একদম দূর থেকেই কামান মেরে গুড়িয়ে দিচ্ছে। আর তার পরের বছর 21 জুন কমোডোর স্যার গর্ডন ব্রেমার আর একটা নেভাল ফ্লিট নিয়েও হাজির হন আজকের দিনের ম্যাকাওতে। সেখানে সব ফোর্ট উড়িয়ে দিয়ে তিনি এরপর যান আইল্যান্ড অফ চুসানের দিকে। সেখানেও একই কাজ করে 5 জুলাই তিনি যান দিংঘাই পোর্টে। মানে পুরো ব্রিটিশ রয়্যাল নেভি চায়নার বর্ডার ঘুরে ঘুরে সবগুলো আইল্যান্ড আর পোর্টগুলো ধ্বংস করছিল। কিন্তু এইটা জাস্ট ধ্বংস করাটাই মেইন উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল চায়নাকে তাদের ফায়ার পাওয়ার দেখানো অ্যান্ড মেইনল্যান্ডের বাইরে যেসব ছোট ছোট দ্বীপগুলো আছে সেই সব কিছুই আস্তে আস্তে ব্রিটিশদের দখলে নিয়ে আসা। আর এরই একদম লাস্ট যুদ্ধটা হয় চুয়েনপাইতে। বলে রাখা ভালো, এর মধ্যেই চীন ডাইনাস্টির এম্পেরর লিনকে বিদায় করে দিয়ে তার জায়গায় চিকসান নামের আরেকজনকে নিয়োগ দেয় এই যুদ্ধের লিড দেওয়ার জন্য। কিন্তু চুনপেই যুদ্ধে মেজর JL প্র্যাটের 26 রেজিমেন্টের সামনে তারাও দাঁড়াতে পারে নাই। আর এই চুনপেই দিয়ে কিন্তু ব্রিটিশরা প্রথমবারের মতো চাইনিজ মেইনল্যান্ডে প্রবেশ করা শুরু করে। সিচুয়েশন খারাপ হচ্ছে বুঝে চাইনিজ ফ্লিটের অ্যাডমিরাল কুয়ান তাই স্যারেন্ডার করেন। ব্রিটিশরা এবার বলে যে ঠিক আছে, স্যারেন্ডার নিলাম, এইবার আসো ট্রিটি করি। আর এই স্যারেন্ডারের সুযোগটাই যাচ্ছিল ব্রিটিশরা, কারণ তারা এবার একটা ট্রিটি করার সুযোগ পাবে, যেই ট্রিটিতে তারাই মেইন লাভটা পাবে। স্বাভাবিকভাবেই এই ট্রিটির মোট 4টা শর্ত ছিল, এক এক করে বলি। প্রথমটা ফ্রি ওপিয়াম ট্রেড, যেটা প্রথম হওয়াটাই স্বাভাবিক। এরপর অনেকগুলো টাকার কম্পেনসেশন, কারণ তাদের এত এত কোটি টাকার জিনিসপত্র ধ্বংস করা হয়েছে তাই। আর 3 নাম্বার, সব পোর্টে ব্রিটিশদের অ্যাক্সেস লাগবে। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে হংকং দখল। এই হংকংয়ের আইডিয়া আবার এসেছিল সেই সময় ব্রিটিশ ফরেন মিনিস্টার লর্ড পালমারস্টোনের কাছ থেকে। এই ট্রিটিটা যখন এম্পেরারের কাছে যায়, স্বাভাবিকভাবেই তিনি সরাসরি না করে দেন। চিকসানকে সরিয়ে দিয়ে তিনি এবার পাঠায় ইকসান এবং ইয়াং ফ্যাংকে। এই দুইজন ছিল বেসিক্যালি তার মিলিটারির স্ট্রংগেস্ট জেনারেল। ব্রিটিশরা কিন্তু তখনও চুনপেই হোল্ড করেই থাকে। ইয়াং ফ্যাং লং গেম খেলবে চিন্তা করে ব্রিটিশদের হোল্ড করা এলাকাটাতে তাদের ওপিয়াম ট্রেডের পারমিশন দেয়, বিনিময়ে ক্যাপচার সৈন্যদের ফেরত দিতে বলে। কিন্তু এইটা আবার এম্পেরারের কানে গেলে সে ক্ষেপে যায় এবং ইয়াং ফ্যাংকে সেখান থেকে উইথড্র করে বেইজিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। অ্যান্ড এরপর তার কপালে আসলে কি ছিল সেটা নিয়ে কিন্তু কোনো কিছুই জানা যায় না। অর্থাৎ বাকি থাকে এরপর আরেকজন জেনারেল ইকসান। সে বুঝতে পারে এম্পেরারকে খুশি করতে হলে আসলে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই। তার কাছে একদিকে প্রায় 50,000 চাইনিজ সেনা আর অন্যদিকে চুনপেই দখল করে থাকা ব্রিটিশদের হাতে মাত্র 6,000। অর্থাৎ তার যেটা মনে হবে, যে কারো যেটা মনে হবে যে 50,000 ভার্সেস 6,000 জেতা তো উচিত আসলে। বাট না, আমাদের এই সাবকন্টিনেন্টের ইতিহাস পড়ারা জানে ওই 6,000 ব্রিটিশ সেনার সামনেও দাঁড়াতে হলে খবর আছে। ভারতবর্ষে যেমন হয়েছিল সেখানেও কিন্তু একই জিনিসই হয়। ব্রিটিশদের বেটার ইকুইপমেন্টের কাছে আফিম খেয়ে নেশায় ঘোর পড়ে থাকা চাইনিজ মিলিটারি দাঁড়াতেই পারে না। কিন্তু এই অ্যাটাকটার পরেও ব্রিটিশরা আর থামে নাই। পার্ল রিভার দিয়ে পুরো ক্যান্টন তারা দখল করে। আর পরবর্তীতে তারা সেটা ছেড়েছিল প্রায় 60,000 স্টার্লিং এর বিনিময়ে। কিন্তু সেটা যে এই টাকার বিনিময়ে তারা ছেড়ে দিয়েছে, এইটা শুনে আবার ব্রিটিশ ফরেন মিনিস্টারও কিন্তু ক্ষেপে গিয়েছিল। যার ফলে এলিয়টকে সরিয়ে দিয়ে তিনি নিয়ে আসেন স্যার হেনরি পটিনজারকে। সে আসার পর ব্রিটিশরা আমই দখল নেয়, চুসান আবারও দখল নেয় এবং চিনহাই পর্যন্ত তারা এগিয়ে যায়। আর এই পুরো ক্যাম্পেনে ব্রিটিশদের মাত্র মারা যায় 16 জন সৈন্য। শীত আসার আগে তারা পুরো নিংবো পর্যন্ত দখল নিয়ে নিয়েছিল। একে একে চাপু, সাংহাইয়েরও পতন হয়। আর শেষ চাইনিজ রেজিস্ট্যান্স ছিল চিনকিয়াংয়ে। এই যুদ্ধেও হেরে গেলে এবার নানকিংয়ে অ্যাটাক আসতে পারে, এই ভয়ে এম্পেরর অবশেষে শান্তি চুক্তি করতে রাজি হন। সাইন হয় বিখ্যাত ট্রিটি অফ নানকিং, যেই ট্রিটিকেই বলা হয় পৃথিবীর প্রথম আনইকুয়াল ট্রিটি। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুরো হংকং ব্রিটিশদের হাতে চলে যায়, সকল পোর্ট ওপেন করে দেওয়া হয় এবং ক্যান্টন সিস্টেম বাতিল করে চায়নায়
ফ্রি ট্রেডিং শুরু হয়। আর এর সাথে শুরু হয় চায়নার সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন। ব্রিটিশদের কাছে এত ইজিলি হেরে যাওয়াটা চাইনিজ পপুলেশন মোটেও ভালোভাবে নেয় নাই। তাদের চীন ডাইনাস্টি যে আসলে পুরোপুরি দুর্বল এটা কিন্তু বের হয়ে আসে। প্লাস ব্রিটিশ মার্চেন্টরা মানুষের কাছে কথা ছড়ানো শুরু করে যে এম্পায়ার আসলে সাধারণ মানুষের কোনো কেয়ার করে না, অর্থাৎ দ্য ফেমাস ব্রিটিশ প্রোপাগান্ডা। আর এই প্রোপাগান্ডাগুলো আটকানোরও কোনো সুযোগই ছিল না এম্পায়ারের কাছে এই ট্রিটির কারণেই। আর এই সবকিছু মিলেই শুরু হয় তাইপেং রেবেলিয়ন। আর এই রেবেলিয়নটাই সেকেন্ড ওপিয়াম ওয়ারে যেতে ব্রিটিশদেরকে উদ্বুদ্ধ করে। তাইপেই রেবেলিয়ন এতটাই গতি পায় যে তারা নিজেদের মিলিটারি গঠন করে ফেলে প্রায় 1 মিলিয়ন সোলজারের। আর ওদের টার্গেট ছিল মোনার্কিকে সরিয়ে ওয়েস্টার্নাইজ সরকার নিয়ে আসা। অর্থাৎ বুঝতে পারছেন, ক্লাসিক একটা কু। আজকের দিনেও যেই কাজ ইউএসএ করে বিশ্বের বিভিন্ন ছোটখাটো দেশগুলোতে, তার কোনো দেশের লিডার পছন্দ না হলেই, ছোটখাটো বলা ভুল হয়ে গেছে, বড় দেশেও করে, বিশ্বের কোনো দেশের লিডার পছন্দ না হলেই তাদের সরিয়ে দিয়ে সেখানে তাদের নিজেদের পছন্দ মতো লিডার বসিয়ে দেওয়া, এই একই কাজটাই কিন্তু সেই সময় ব্রিটিশরা করত। এই তাইপিং রেভলিউশন নানজিং দখল করে ফেললে সেটা দেখে উদ্বুদ্ধ হয়ে শুরু হয় নিয়ান রেভলিউশন। ক্ষমতা বাঁচাতে ডেসপারেট চিং ডাইনেস্টি এবার বাইরের সাহায্য চায়। যদিও তারা এই দুই রেবেলিয়নকেই ঠান্ডা করতে সক্ষম হয়, কিন্তু চিং ডাইনেস্টি যে বেসিক্যালি শেষ এইটা সবাই বুঝে ফেলে। আর এর মাঝেই কিন্তু হয়ে যায় সেকেন্ড ওপিয়াম ওয়ার। তবে ওই ওপিয়াম ওয়ারটা যতটা না আসলে এই ওপিয়াম ট্রেডের জন্য ছিল, তার থেকেও বেশি ছিল কলোনিয়াল পাওয়ারটা শো অফ করার জন্য। চলেন ওই যুদ্ধর কনটেক্সটটা বলি। ঘটনা শুরু হয় একটা ট্রেডিং ভেসেল থেকে, যেটার নাম অ্যারো। 1856 সালের অক্টোবরের 8 তারিখ চিং অফিসিয়ালরা পাইরেসির সন্দেহে এই ভেসেলকে আটকায়। কিন্তু এই ভেসেল ছিল হংকং এর রেজিস্টার্ড, অ্যান্ড হংকং তখন ব্রিটিশদের হাতে। অর্থাৎ যুদ্ধ করতে অলওয়েজ আগ্রহী ব্রিটিশরা আরও কিন্তু একটা বড়সড় কারণ পেয়ে যায়, তাদের ট্রেড ভেসেল কেন আটকানো হলো। চাইনিজরা যদিও সেই জাহাজের সবকিছুই আস্তে আস্তে ফেরত দিতে যাচ্ছিল, কিন্তু ব্রিটিশরা সেই সুযোগটাও তাদের দেয়নি। 22 অক্টোবর তারা অ্যাটাক করে ক্যান্টনে। এদিকে ফ্রেঞ্চদের এক পাদ্রী মারা যায় চায়নাতে। মারা যায় না, আসলে মেরে ফেলা হয় তাকে ধর্ম প্রচারের জন্য। আর এই কারণে ইতিহাসের আরও একটা রেয়ার ঘটনা ঘটে। ফ্রেঞ্চরা এবার ব্রিটিশদের সাথে টিম আপ করে। তারা জানায় তারা ব্রিটিশদের সাথে অ্যাটাকে যোগ দিবে। এদিকে সেই সময় কিন্তু ইংল্যান্ডের জেনারেল ইলেকশনে জেতা পার্টিও ছিল প্রো ওয়ার। ব্রিটেন এবার ভাবছে চায়নার ফুল অন ইনভেশনের জন্য, সো তারাও কিন্তু অ্যালাই খুঁজছিল। ফ্রান্স তো এমনিতেই যোগ দিয়েছে, সাথে সাথে ব্রিটিশরাও তাকায় আমেরিকা আর রাশিয়ার দিকে। কিন্তু আমেরিকা আর রাশিয়া দুই দেশই রিজেক্ট করে এই অফার। আর এই সময়ের আশেপাশে কিন্তু ভারতেও সিপাহী বিদ্রোহ হয়। অ্যান্ড এই বিদ্রোহ ঠেকানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মেজরিটি ট্রুপ ভারতেই রেখে দিয়েছিল। এইসব কারণে কিন্তু ক্রাউন ফ্রান্সকে রিকোয়েস্ট করেছিল চাইনিজদের এগেনস্টে হেল্প করার জন্য, এবং ফ্রান্স রেসপন্সও করেছিল। সেকেন্ড ওপিয়াম ওয়ারের শুরুর দিকে ফ্রান্সই বেশিরভাগ সৈন্য পাঠিয়েছিল। ব্রিটেন আর ফ্রান্স মিলে পার্ল রিভার আর গুয়াংজু অ্যাটাক করে। আর সেখানের ভাইসরয় ইয়ে মিংচ্যাং তার সৈন্যদের বলে দেয় যেন তারা অ্যাংলো ফ্রেঞ্চ ফোর্সের বিরুদ্ধে না দাঁড়ায়। ক্যান্টন ফল করে 1858 সালের জানুয়ারিতে। জাস্ট আবারও 6000 কাছাকাছি ট্রুপ নিয়ে চায়নার মেইন পোর্ট সিটি তারা নিয়ে নেয়। আর এই ঘটনার পরই রাশিয়া আর আমেরিকা আবার বুঝতে পারে এই যুদ্ধে জয়েন করাটা তাদের জন্য অনেকটা লাভজনক। কারণ যদি চায়নাকে প্রেসার দিয়ে আরও একটা ট্রিটি তারা করিয়ে নিতে পারে, তাহলে ইউরোপিয়ানদের থেকে পাশেই থাকা রাশিয়া এবং সমুদ্রের অন্য পারে থাকা আমেরিকারই আসলে বেশি লাভ ভৌগোলিকগত অবস্থানের কারণে। আর এইবার রাশিয়া আর আমেরিকা দুই দেশই তাদের এনভয় পাঠায় অ্যান্ড ক্রাউনকে জানিয়ে দেয় যে কোনো দরকারে তারা মিলিটারি পাঠাতে রেডি। অলরেডি টায়ার্ড অ্যান্ড প্রচণ্ড ব্যাকডেটেড চিং ডাইনাস্টি এবার আর যুদ্ধে যাইতে চায় নাই। ক্যান্টনের পতনের পরপরই তারা স্যারেন্ডার করে ফেলে। সাইন হয় আরও একটা ট্রিটি। সাথে সাথে রাশিয়াও এই সুযোগ বুঝে আরও একটা ট্রিটি সাইন করায়, ট্রিটি অফ আইগুন নামে, যেখানে তারা চায়নার সাথে তাদের বর্ডারগুলোকে রিঅর্গানাইজ করতে চায়। আর এই ট্রিটি অফ নানজিং এবং ট্রিটি অফ আইগুন নিয়ে যখন সেই সময়ের এম্পেরর শিয়াং ফেং এর কাছে মেসেঞ্জাররা যায়, তখন তার কিছু মন্ত্রীদের উপদেশে সেই মেসেঞ্জারদেরকেই তিনি আটক করেন এবং হত্যা করেন। অর্থাৎ যুদ্ধে অলরেডি সারেন্ডার করা একটা মানুষের খুবই বলদের মতো একটা ডিসিশন, স্বাভাবিকভাবেই লেগে যায় আগুন। মেসেঞ্জারদেরকে খুন করা আসলেই খুবই বাজে একটা ব্যাপার। আর এতদিনে ভারতেও সিপাহী বিদ্রোহ ঠান্ডা হয়ে এসেছে, রাশিয়াও এখন এর ভিতর পুরোপুরি ইনভলভড। ব্রিটেন এবার জাস্ট তার রয়্যাল নেভির পাওয়ার শো অফ করার জন্য হাজির হয় ব্যাটল অফ টাকু ফোর্ট দিয়ে। 21টা ওয়ারশিপ আর 2200 ট্রুপস নিয়ে স্যার জেমস হোপ সাংহাই থেকে তিয়ানজিং রওনা দেন। হাই রিভারে টাকু ফোর্টে তাদেরকে প্রথমবারের মতো আটকানো হয়। হোপ সে সময় বলেন যে
ক্যাপিটালে আমরা ঢুকবই। এই সময় চাইনিজ ফোর্টের দায়িত্বে থাকা শেঙ্গে রিকেন বলেন যে আপনারা চাইলে ঢোকেন, কিন্তু অস্ত্রগুলো সব এখানেই জমা দিতে হবে। আর সেই দিনই রাতের আধারে ব্রিটিশদের ছোট একটা ইউনিট আয়রন চেনের ব্লকেড বোম মেরে উড়িয়ে দেয় এবং অফিসিয়ালি শুরু হয় আর একটা যুদ্ধ। কিন্তু লো টাইড আর কাদামাটির কারণে ব্রিটিশরা ল্যান্ড করতে পারছিল না, তারা জাহাজ থেকেই গোলা ছুটছিল। কিন্তু চাইনিজদের অ্যাটাক আবার ওপেন স্পেসে বসে থাকা জাহাজগুলোকে ড্যামেজও খাচ্ছিল, এমনকি কয়েকটা ডুবেও যায়। এই সময় সেই আশেপাশের এলাকাতেই ছিল একজন আমেরিকান কোমোডোর জোসিয়া ট্যাটনাল, যাকে আদেশ দেওয়া হয়েছিল নিউট্রাল থাকতে। কিন্তু তিনি সিদ্ধান্ত নেন যে এখানে বসে থাকা যাবে না। ইউএস নেভিও সেখানে এসে যোগদান করে এবং তারাও কভার ফায়ার প্রদান করে ব্রিটিশ নেভিকে হেল্প করার জন্য। কিন্তু এই দিন তারা কিন্তু টাকু ফোর্ট নিতে পারল না। এর কিছুদিনের মধ্যেই ব্রিটিশ ইন্ডিয়া থেকে স্যার কলিন ক্যাম্পবেলের নেতৃত্বে আরো বড় একটা ফোর্স সাপ্লাই নিয়ে এসে হাজির হয়। আর 1860-এর সামারে আবারও টাকু ফোর্ট অ্যাটাক করে অ্যাংলো ফ্রেঞ্চ ফোর্সরা, অর্থাৎ জাস্ট অ্যাংলো ফ্রেঞ্চ না, সাথে অলমোস্ট সবাই আছে। আর এইবার 11,000 ব্রিটিশ আর 6,700 ফ্রেঞ্চ ট্রুপের বিশাল এক দল যায় যুদ্ধে। হংকং থেকে প্রায় 173টা শিপের বিশাল এক বহর নিয়ে তারা ইয়ানতাই দালিন দখল করে বোহাই গালফ পুরোটা নিজেদের আয়ত্তে নিয়ে আসে। আর এই গালফ দখল নিয়ে টাকু ফোর্টের সাপ্লাই লাইন কেটে দেয় তারা। এরপর সেখান থেকে ফোর্টের পতন ছিল জাস্ট সময়ের ব্যাপার। 1860-এ তারা তিয়ানজিং দখল করে নিলে চিং এম্পায়ার দেশ ছেড়ে পালায়। এরপর এম্পায়ারের ছোট ভাই ভাসে ক্ষমতায় এবং তাকে বাদ দিয়ে কোর্টের বাকি সব অফিসিয়ালদের উপর চলে অকথ্য অত্যাচার। বেইজিং এর সামার প্যালেসে এসে হাজির হয় তারা অক্টোবরের 6 তারিখ। এম্পায়ারের ছোট ভাই প্রিন্স গং এর ক্ষমতাও ছিল না তাদেরকে আটকানোর। চায়নার বিখ্যাত সামার প্যালেস লুট হয় এবং ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় যে লুট করাই জাস্ট এনাফ না, এই পুরাটা জ্বালিয়ে দেওয়া লাগবে। ফ্রেঞ্চরা যদিও এটাতে অংশগ্রহণ করে নাই। আর সেই সময় বিশ্বের লার্জেস্ট এনসাইক্লোপিডিয়া ছিল মিং ডাইনাস্টির ইয়ংগেল এনসাইক্লোপিডিয়া। ব্রিটিশদের লুটতরাজে সেই এনসাইক্লোপিডিয়ার মাত্র 3.5% আজকে বেঁচে আছে। চাইনিজরা ব্রিটেন আর ফ্রান্সকে প্রায় 8 মিলিয়ন চাইনিজ টাইল পরিমাণের সিলভার দিয়েছিল। আর কৌলুন নামের এলাকাটাও এরপর হংকং এর কাছে চলে যায়, মানে ব্রিটিশদের কাছেই আর কি। স্বাভাবিকভাবেই ওপিয়াম ট্রেড এবার আরো বিশালভাবে লিগালাইজড হয় এবং সাথে খ্রিস্টানরা ফুল সিভিল রাইটস পায়, জমিজামা কেনার অধিকার পায় অ্যান্ড ধর্ম প্রচারে সকল বাধা উঠিয়ে দেওয়া হয়। 2 সপ্তাহ পর রাশিয়া আরও একটা ট্রিটি সাইন করায়, যেটার আন্ডারে উসুরি রিভারের পূর্বের মেরিন প্রভিন্সগুলোকে ছেড়ে দিতে হয়। এমনকি আজকের দিনে রাশিয়ান ম্যাপের যে এলাকাটাকে আমরা ভ্লাদিভোস্টক নামে চিনি, সেই এলাকাটা এই সময় কিন্তু তারা পেয়েছিল। আর এইদিকে এতদিনে ব্রিটেনের পালমার স্টোন তো একেবারে সুপারহিট। ব্যবসায়ীরাও প্রচন্ড খুশি, বেসিক্যালি পুরো ইউরোপই খুশি। লুটের নতুন এক এলাকা হাজির হয় তাদের সামনে। সাথে সাথে এই যুদ্ধের পরই চায়নার মানুষ বুঝতে পেরেছিল তাদের অ্যানশিয়ান ওয়ে আসলে এখন মৃত, এখন মডার্নাইজ হতেই হবে। শুরু হয় সেলফ স্ট্রেংথেনিং মুভমেন্ট। আর ইন দ্য মিন টাইম চিং ডাইনাস্টি শুধু বিদেশিদের ক্ষতিপূরণই দিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে অ্যান্টাই মোনার্ক মুভমেন্টগুলো আরও উঠতে থাকে, কিন্তু মানুষ এটাও বুঝে যে তাদের এম্পায়ারের আসলে কিছু করার নাই। সো চায়না বিশ্ব রাজনীতি থেকে আস্তে আস্তে সরে আসে, তারা নিজেদের গুছানোর দিকে আরও বেশি মনোযোগ দেয়। অ্যান্ড আজকের দিনের আমরা যেই চায়নাকে দেখি সেটা আসলে ওই 2টা ওপিয়াম ওয়ারের পর সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন থেকে শিক্ষা নিয়েই ভয়ঙ্করভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়টাকেই দেখি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত চায়না যেই ভয়ঙ্কর অত্যাচার আর শোষণের মধ্যে দিয়ে গিয়েছিল, সেইখান থেকে তাদের ঘুরে দাঁড়ানোর স্টোরিটাই দেখায় যে এই সভ্যতা আসলেই 1000 বছর ধরে টিকে থাকার সভ্যতা। তো আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনার কেমন লাগলো। ওপিয়াম ওয়ার জিনিসটা খুবই ইন্টারেস্টিং। একটা নেশাজাত দ্রব্যর থেকে যে যুদ্ধ লেগে যেতে পারে এবং সেটা পুরা একটা জাতিগোষ্ঠীকে, যারা এতটা পুরাতন এবং আগের থেকেই এতটা প্রিভিলেজড একটা জাতিগোষ্ঠী, তাদেরকেও একেবারে ধুলায় মিশিয়ে দিতে পারে, সেটা আমরা বুঝতে পারলাম। কিন্তু তারপরেও এত বিশাল একটা ডিজাস্টার, যেখানে ওয়ার্ল্ডের অলমোস্ট সব সুপার পাওয়ার এসেই আপনাকে অ্যাটাক করে আপনাকে পুরো ধুলায় মিশিয়ে দিয়েছিল, তারপরেও সেখান থেকে আপনার ঘুরে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের লিডিং পজিশনে যেতে কিন্তু আর মাত্র 150 বছর সময় লেগেছে। তো চিন্তাই করতে পারেন এই চাইনিজরা কোন লেভেলের একটা সভ্যতা। তো এই নেক্সট 150 বছরে চাইনিজরা কিভাবে ঘুরে দাঁড়ালো, এই জিনিসটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। সেইটা নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন। অ্যান্ড আজকের ভিডিওটা বেশ বড় হয়েছে, বাট এখন পর্যন্ত যারা দেখছেন আমি জানি আপনারা সবাই হিস্ট্রি খুবই পছন্দ করেন। তো আপনাদের জন্য এই ভিডিওটা একটা গিফট। অ্যান্ড নেক্সটে এই যে ঘুরে দাঁড়ানোর গল্পটা বললাম, আশা করি এই জিনিসটা নিয়েও নেক্সট 1 মাসের মধ্যে একটা কন্টেন্ট করতে পারবো, ওইটা আপনাদের ভালো লাগবে।
সো এই ভিডিওতে ইউজ করা সব সোর্স অ্যাজ ইউজুয়াল নিচে দেওয়া থাকবে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।